মারা গিয়ে আমায় যেন মুক্তি দিলে মা। মনে পড়ে মা, 17 বছরই কিশোরী মেয়েটা তোমার কাছে এসেছিল উড়ন্ত দুটো ডানা নিয়ে। তুমি নিমেষেই কেড়ে নিলে তার সমস্ত চঞ্চলতা, ভালোবাসার বদলে বিষিয়ে দিয়েছ তার ছোট্ট মস্তিষ্ককে। হায়, তুমি চলে গেলে। আজ তবে আমার ভাগ্য বদলের দিন এসেছে মা। তোমায় ছাড়া আমি ভীষণ ভালো থাকবো, ভীষণ। সবাই যখন সুখে পালনে ব্যস্ত, সেখানে শাশুড়ির মৃত্যু দেহ সামনে বসে একমাত্র পুত্রবধূ শিখা তাকে নিয়ে আক্ষেপ করে বসলেন। এ সময়ে পুত্রবধূর এহেন কথা বড়ই অদ্ভুত শোনালো। লোকজন চমকে উঠলেন, অবাক হয়ে দেখছেন মেয়েটাকে। তার মধ্যে শিখার ছোট বোন সখা দৌড়ে আসলো বোনের কাছে, দু হাতে শিখার মুখ চেপে ধরলো, সাবধানী কণ্ঠে শুধালো, চুপ কর আপা, তুই পাগল হয়ে গেছিস? মানুষটা আর বেঁচে নেই। দুলাভাই যদি শুনতে পায় কথা, তোকে আর আস্ত রাখবে না আপা। সেদিন কোনো হেলদোল নাই সেই নারীটির। বারবার চোখের সামনে ভেসে উঠছে পুরনো বিষাদময় স্মৃতি, অতীতের স্মৃতিচারণ। গরিবের বাবার 17 বছরের রূপবতী কিশোরী মেয়েটার বিয়ে হয়েছিল আজ 35 বছরের এক লোকের সাথে। লোকটা একটু বয়সে বেশি হলেও সমাজে তার নাম ডাক বেশি। শহরে পাকা দালান, গুটি কয়েক বড় বড় দোকান, ছেলের নিজস্ব বিজনেসও আছে। সেখানে শিখার বাবা একজন রিক্সা চালক, মা ছিলেন পরিচালিকা। বছর দুয়েক আগে রোড অ্যাক্সিডেন্টে পা হারিয়ে এখন মাটা পঙ্গু। শিখা ও সখা দুই বোন শুধু। আয় ও রোজগারের জন্য বাবা দুটো হাত ভরসা। দুই মেয়ের ঘরে অসুস্থ বউ, বাবা অভাবের তাড়নায় দিশেহারা। এর মধ্যে শিখার শ্বশুর তার বড় মেয়ের জন্য বিয়ের প্রস্তাব রাখে। বড় মেয়েটা বয়স অল্প হলেও রূপে গুণে অনন্য। বাবা বড় ঘরের ছেলে পেয়ে পাত্রের বয়স দেখেনি আর। তার উপর দেনা পাওনার কোনো পাট নেই। এমন ঝুটঝামলাহীন প্রস্তাব আর আসবে বা বই কি। বাবা বাজ বিচার না করে বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিল বড় ঘরে। বড় মেয়েটা তার বড়ই আদরের। অভাবের তাড়নায় মেয়েদের শখ আহ্লাদ পূরণ করতে পারেনি সে। মেয়ে বিয়ে দিয়ে বাবা স্বস্তি পায়। বড় ঘরটায় এবার তার আদরের মেয়েটা সুখেই থাকবে। উড়ন্ত ডানা দুটো নিয়ে কিশোরী মেয়েটা পা রাখলো শ্বশুরবাড়ির পাকা ঘরে। শিখা মেয়েটার বয়স কম, সে বুঝতো না সংসারের কি দায়িত্ব বা কি। শুধু বুঝতে শিখলো এটা তার স্বামীর ঘর। ফুলসজ্জিত ঘরটায় গুটিসুটি হয়ে বসে আছে শিখা, অপেক্ষা করছে তার স্বামীর জন্য। কিছুক্ষণ বাদে ঘরে প্রবেশ করলো আজান। নববধূর হাত মুঠো আগলে নিয়ে বলল, আমার মাকে ভালোবেসে শিখা, কখনো কষ্ট দিও না, মনে করো উনি তোমার মায়ের মতো। এটাই ছিল তার স্বামীর প্রথম কথা। চঞ্চল শিখা পরক্ষণে বোকার মতো প্রশ্ন করল, শুধু কি আমি একাই তাকে ভালোবাসবো, উনি আমায় ভালোবাসবেন না? আজান মুচকি এসে কিশোরী বউকে বুকে জড়িয়ে নিয়ে মৃদু কণ্ঠে বলল, বাসবে, তুমি একটু মানিয়ে নিও নিজেকে। তাদের প্রথম রাতে স্বামী তার মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছেন মাকে ভালোবাসতেই হবে। উনি শিখার আর একটা মা, এই সত্যটুকু মেনে নিয়েছে মেয়েটা। বিয়ের পরের দিন সকালে নিজের রুমে পা দোলাচ্ছেন শিখা। এমন সময় রুমে শাশুড়ি আসলো। শিখা শাশুড়িকে দেখে এগিয়ে আসতে গেলে উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, মা, তুমি আমার আরেকটা মা, তাই না? উনি বলছেন তোমাকে ভালোবাসতে। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসলে তুমি আমায় ভালোবাসবে না? শাশুড়ি তার এমন মায়ামাখা আবদার খানিক মুহূর্তে গুড়িয়ে দিয়ে গম গম গলায় বলল, বাড়ির বউ হয়ে এসেছে তো, তবুও কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? মা কিছু শিখায় নাই তোমাকে? সকাল হয়েছে, এখনো স্বামীর সোহাগী বউ হয়ে রুমে ঘাপটি মেরে আছো। রান্না কে করবে শুনি? শাশুড়ি মা শক্ত হাতে তার নরম হাতটা ধরে টেনে নিয়ে গেলেন রান্নাঘরে। শিখা চমকে উঠল। ফর্সা মুখখানা আধার নেমে আসলো তার। যাবার সময় একটুখানি আশা নিয়ে ছলছল চোখে স্বামীর পানে একবার তাকালো সে। ভাবছে লোকটা হয়তো তার হয়ে কিছু বলবে মাকে। কিন্তু লোকটা সাথে সাথে মাথা নিচু করে নিলেন। মাকে কিছু বলার সাহস হয়ে ওঠে নাই তার। স্বামীর ঘরে প্রথম সকলেই কাঁদল সে। শিখা আঁচলকে চোখ মুছতে মুছতে ছোট ছোট হাতে সব একাই রান্না করে নিল। পরক্ষণে খুব সহজে মেনে নিল এই বাক্য, বাড়ির একমাত্র বউ সে, রান্নাঘরের দায়িত্ব তার। সব খাবার টেবিলে গুছিয়ে নিয়ে নিজের রুমে চলে গেল শিখা। এবার একটু ফ্রেশ হওয়া দরকার। কিছুক্ষণ বাদে আসে দেখতে পেল বাড়ির সবাই তাকে রেখে খেতে বসেছে, এমনকি তার স্বামীও। অভিমানে বুক ফুলে উঠল তার। নিঃশব্দে ওখান থেকে চলে গেল। তার মধ্যে শ্বশুরমশাই স্নেহময়ী কণ্ঠে ডাক দিয়ে বলল, বৌমা কই যাচ্ছ? খেতে বসো, আজ একসাথে খাই।
দাঁড়িয়ে গেল শিখা। বড়দের অবাধ্য হতে বাবা মা কখনো শেখায়নি তাকে। সকল অভিমান চাপা দিয়ে হাসি মুখে গিয়ে বসলো শাশুড়ির গা ঘেঁষে। কিন্তু শিখার শাশুড়ি রেহেনা বেগম চার মেয়ের একমাত্র ছেলে নিয়েই ব্যস্ত। তাদের পাতে এটা সেটা দিচ্ছে, ছোট্ট মেয়েকেও খাইয়ে দিচ্ছে। শিখা একবার বলতে ইচ্ছা করছে, আমাকে খাইয়ে দাও মা। পরক্ষণে ভয়ে নিজের ইচ্ছা মনের মাঝে চাপা রাখলো মেয়েটা। চারপাশে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছে অজানা মানুষগুলোকে। তারা দিব্যি খাচ্ছে, পাশে যে নতুন বউটা খালি পেটে বসে আছে তাকেও দেখতে পাচ্ছে না। এই পরিবেশের সাথে অচেনা সে। পরে ভাবলো বড়লোক বাড়ির মানুষগুলো বোধহয় এমনই হয়। কারো ভরসা না করে নিজের প্লেটে নিজে ভাত নিল শিখা। মাংসের বাটিটা ধরার আগে শাশুড়ি সেটা নিয়ে নিল। নিজের ও ছেলের প্লেটে ভর্তি করে সবটুকু মাংস রাখলো। তারা মা ছেলে খাচ্ছে, শিখার জন্য এক টুকরো অবশিষ্ট মাংস রাখলো না। শাশুড়ি একবার অব্দি জিজ্ঞাসা করলো না, তুমি মাংস খাও? এদের আচরণে শিখার ছোট্ট মনটা পীড়া দিচ্ছে, চোখ দুটো টলমল করছে। আসলে কিন্তু এমনটা নয়। শিখা মাংস ভীষণ পছন্দ করে, শাক অথবা একটা তরকারি দিয়ে খাওয়া অভ্যাস আছে তার। তবুও প্রথম দিনে এই বাড়িতে তার মূল্য কতটুকু কিশোরী কন্যা খুব সহজে অনুমান করে ফেলল। প্রথম সকালে এটাই প্রথম শ্বশুরবাড়ি ও স্বামীর প্রতি তার অভিযোগ হয়ে রইল। খুব গোপনে অভিমানে পুষে নিল তার বক্ষে। ধরনীর বুকে বিকেল নেমেছে। ছোট্ট মেয়েটাকে নিয়ে শিখার বাবা মনিরুল এসেছে মেয়েটাকে একটুখানি দেখার জন্য। তার শক্ত হাতে রয়েছে একটা মিষ্টির ব্যাগ। বাড়ির ভিতরে প্রবেশ করতে বাড়িটা নীরব মনে হলো। বড় মেয়েটা মুখটা দেখার জন্য বাবার তর সইছে না যে উচ্চস্বরে ডাকলো, শিখা আম্মা। কই তুই মা? দেখ তোর বাবা তোরে দেখবার লইয়া আইছে। তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে আসলো শিখার শাশুড়ি। আতপুরানো ধূসরে পোশাকে মনিরুলকে দেখে মুখখানা অন্ধকার হয়ে গেল তার। বিরক্ত কণ্ঠে শুধল, কি হচ্ছে? কি এই বাড়িতে এমন চেঁচাচ্ছেন কেন? থমথম খেয়ে যায় বাবা। উনি ভুলেই গেছে মেয়ের শ্বশুর বাড়িতে বাবাদের উচ্চস্বরে কথা বলতে নেই। উনি তবুও মুখে হাসি টেনে বললেন, দুঃখিত আপা, আসলে মেয়েটাকে কতক্ষণ দেখি না। তা আপনি কেমন আছেন আপা? রেহেনা বেগম ভেঙচি কাটলো। এদের সাথে কথা বলতেও রুচিতে বাঁধে তার। বড় বড় পা ফেলে চলে যেতে গেল শিখার ঘরটার দিকে। মনিরের হাতে ব্যাগ দেখে এড়িয়ে গেলে এগিয়ে তাকে একবার আগাগোড়া পরখ করে বললেন, ভালোই আছি। এ ব্যাগে কি এনেছেন? মনিরুল নিজের হাতের ব্যাগটা এগিয়ে দিল ওনার হাতে। রেহেনা বেগম তড়িঘড়ি করে ব্যাগটা উকি দেখলো। 2 কেজির সস্তা মিষ্টি। চোখ মুখ কুচকে ব্যাগটা ফেলে দিয়ে বললেন, এসব কম দামি মিষ্টি আমাদের এখানে খাওয়া হয় না। যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবেন এগুলো। লজ্জায় অপমানে গা গুলিয়ে আসছে তার। সখা মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে বাবাকে বলল, আব্বা চলো আমরা চলে যাই। তবুও বাবা নড়লেন না। পাথরের মতো দাঁড়িয়ে রইল মেয়েটাকে এক নজর দেখার জন্য। শিখা মেয়েটি সারাদিনের পর বিছানা পেয়ে ক্লান্তিতে চোখ লেগে গিয়েছে তার। সে আরামে ঘুমাচ্ছে। আজান বাসায়নি। সকালে খেয়ে যে নিজের কাজে বেরিয়েছে আর খোঁজ নেই তার। রেহেনা বেগম দরজায় দাঁড়িয়ে ঠকঠাক আওয়াজ করে বললেন, বৌমা তোমার বাবা বোন এসেছে। বাবা এসেছে শুনে ঘুম থেকে ছুটে যায় তার। আনন্দে লাফিয়ে উঠল শিখা। পরক্ষণে পিছন থেকে শাশুড়ি বলে উঠল, কিছু খাইয়ে তাড়াতাড়ি বিদায় করো, গোষ্ঠী শুদ্ধ সব হাজির। মুখটা চুপ সে যায় মেয়েটার। শাশুড়ির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, আমার বাবা আজ তো প্রথম আসছে না মা, তাও আপনার সহ্য হলো না? শিখা শাশুড়ির উপর উত্তর অপেক্ষা করলো না, ছুটে গেল বাবা বোনের কাছে। মেয়ের পরনে দামি শাড়ি গহনা দেখে পরাণ জোড়ালো বাবার। মেয়ে তার সুখেই আছে স্বামীর সংসারে। কত সুন্দর লাগছে তার মেয়েটাকে। দুহাত বুকে আগলে নিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছিস আম্মা? শিখা সব চেপে একগাল হেসে বললেন, ভীষণ ভালো আছি আব্বা। স্বস্তির শ্বাস ছাড়লো বাবা। শিখা খেয়াল করলো বাবা বোনের মুখ শুকনো, নিশ্চয়ই তারা কিছু খায়নি। শিখা টেবিলে খাবার দিল, কিন্তু খেলো না বাবা। একগাল হেসে বলল, আমরা খেয়ে এসেছি মা। বাবা দাঁড়ালেন না, ছোট্ট মেয়েটার হাত চেপে বেরিয়ে গেলেন। শিখা বাবার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বাবা তুমি তোমার মেয়েকে বড় ঘর থেকে বিয়ে দিলে, কিন্তু এই ঘরে যে তোমার মেয়ের সম্মান নেই, তোমার কোনো দাম নাই। তাই এই বড় ঘরে আমার দম বন্ধ হয়ে আসে বাবা। এর চেয়ে আমি তোমার ভাঙা কুটিরেই সুখে ছিলাম। এই ঘর কি আমায় আদৌ সুখী করতে পারবে বাবা? বিয়ের 15 দিন যেতে না যেতে সব কাজের দায়িত্ব চাপলো তার উপর। বয়স কম, এত বড় সংসার সামলাতে হিমশিম খাচ্ছে মেয়েটা। শ্বশুরবাড়ি পা রাখতেই যেন বড় হয়ে গেল সে। সবার আগে হারিয়ে ফেলছে তার চঞ্চলতা।
এখন অবুঝ কন্যা বুঝতেও শিখে গেছে কত কিছু। এত বড় ঘরেও তাকে সুখী করতে পারলো না। সুখের এতটা দাম। স্বামী নামক লোকটাকে দিয়ে তার ভাগ্যে সুখ দেয়নি। মানুষটা যে পুরোপুরি মা ভক্ত, কোনটা অন্যায় কোনটা সঠিক এই যেন চোখেই পড়ে না তার। তবে রাত হলে শরীর ছোঁয়ার নাম করে মেয়েটাকে একটু হলেও ছুঁয়ে দেয় আজান। ইতিহাস সাক্ষী, স্ত্রীর প্রতি দায়িত্বহীন পুরুষ দিয়ে কোনো মেয়ে আজ অব্দি সংসারে সুখী হয়নি। তবুও মেয়েটা হন্যে হয়ে একটুখানি সুখ খুঁজে যাচ্ছে। তাদের ভালোবাসা মস্তিষ্কের মাঝে গেঁথে নিল, শাশুড়ির মন জয় করতে পারলে তার স্বামী তাকে যথেষ্ট ভালোবাসবে। এই বাক্যটা মেনে নিয়ে যথারীতি চেষ্টা করছে সবকিছু সামলাতে। রাত দিন এক করে নিজের হাতে সংসার তুলে নিয়েছে এই সংসারকে। তবুও কেন জানি এই সংসারে অবহেলিত মেয়েটাই শিখা। এ বাড়িতে তাকে বউ করে আনেনি, এনেছে কাজের মেয়ে, যার কোনো ক্লান্তি নেই, নেই কোনো অবসর। সেদিনের অপমানের পরেও আজ সকালে বাবা আবারও এসেছে এই বাড়িতে, নিজের ভাঙা কুটিরে মেয়েসহ জামাইকে নিতে। আসলে মেয়ের বাবারা নির্লজ্জ বেহায়া। বাবাদের মোটেও লজ্জা নেই। মেয়ের শ্বশুরবাড়ির থেকে হাজারো অপমান লাঞ্ছনা দিলেও বাবারা গায়ে মাখে না। শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে বাবা মুচকি এসে উড়িয়ে দেয় সমস্ত বঞ্চনা। মনিরুরও তার ব্যতিক্রম নয়। বিয়ের পর এই প্রথম স্বামীর সাথে বাপের বাড়ি যাবে শিখা। আনন্দের শেষ নাই তার মনে। বাড়ি গিয়ে প্রাণ ভরে শ্বাস নেবে, মায়ের হাতে শাক দিয়ে পেট ভরে ভাত খাবে। শ্বশুর বাড়িতে এই কয়েকদিনে হাঁপিয়ে গেছে কিশোরী কন্যা। নিজ বাড়ির নাম শুনে ভিতর থেকে ভুলে গেছে তার মন খারাপে। চঞ্চলা কন্যা নিজেকে আজ ইচ্ছে মতো রাঙিয়ে বাহারি সাজসজ্জায়। আজান তাদের রুমে বসে ফোন ঘাটছিল। শিখা তার সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে শুধরল, আমাকে কেমন লাগছে বলুন তো? আজান পূর্ণ দৃষ্টি রাখে কিশোরী বউয়ের পানে। তার চোখ ঝলছে যাচ্ছে যেন। এতদিন একসাথে থেকেও সেভাবে দেখা হয়নি মেয়েটাকে বলাই চলে আগুন সুন্দরী। আজ একটু বেশি সুন্দর লাগছে। নীল রঙা শাড়ি পরেছে শিখা, সাথে সিম্পল সোনার গহনা। ফর্সা শরীরে চিকচিক করছে। ফাঁকা ঢোক গিলে আজান পরক্ষণে ধীর পায়ে এগিয়ে শিখার খোলা চুলে নাক ডুবে মৃদুস্বরে বলে, শিখা থেকে তো আজ আগুন বেরোচ্ছে। শিখা অনলে পুড়ে যাচ্ছে এই হতভাগা। একদম আগুন সুন্দরী লাগছে তোমায়। এই প্রথম স্বামীর থেকে নিজের প্রশংসা পেয়ে লজ্জা পেল মেয়েটা। লাজুক হেসে বলল, আমি আগুনের শিখা হব, আপনি আগলে নিন। এত অবহেলা করবেন না, একটু ভালোবাসা দিন। আজান জবাব দিল না। এমনটা নয় যে মেয়েটাকে তার পছন্দ, তবু কোথায় যেন জড়তা রয়েছে। এই জড়তার জন্য নিজের ভিতরের কথা প্রকাশ করতে পারে না। তার মধ্যে বাসায় পা রাখলে মা বউয়ের নামে ছেলের মস্তিষ্কে বিষ ঢুকিয়ে দেয়। এজন্য আজান নিজেকে দুর্বলতা শক্ত করে সে মুড়িয়ে রাখে। বাচ্চা মেয়ে আশকারা পেয়ে মাথায় উঠে যাবে। তাছাড়া মায়ের ভাষ্য মতে বউ হচ্ছে শাসনের জিনিস, এদের বেশি আহ্লাদ করতে নেই, তাহলে এতে বিপরীত হওয়ার সম্ভাবনা। মায়ের থেকে এই শিক্ষায় বড় হয়েছে ছেলেটা। যুবতী বউয়ের ছোঁয়া পেয়ে আজ অনেক কিছু বলতে ইচ্ছে হলেও থেমে যায় আজান। নিজের ইচ্ছেগুলোকে গুটিয়ে নিল তৎক্ষণাৎ। শিখাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর করতে বলল, তাড়াতাড়ি গোছগাছ করে নিচে আসো। কথা শেষ করে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় রুম থেকে। মায়ের রুমে নক করে নরম কণ্ঠে শুধল, মা আসবো? রেহানা বেগম খাটে আয়েসি ভঙ্গিতে বসে পান চেপেছে। ছেলের কণ্ঠ শুনে একগাল হেসে বলল, আয় বাবা। মা বলেছিলেন কিছু টাকার প্রয়োজন। ইনিয়ে বিনিয়ে মাথা নিচু করে বলল আজান। হাজার হাজার টাকা নিজে ইনকাম করলেও মাতব্বরি সব মায়ের। মাস শেষে বেতন পেয়ে মায়ের হাতেই তুলে দেয়। এমনকি হাত খরচাটা মাঝে মাঝে মায়ের থেকে চেয়ে নিতে হয়। এই সংসার চলে মায়ের কথায়। ছেলের টাকা লাগবে শুনে কিঞ্চিত বিরক্ত হয়ে রেহেনা বেগম হেয়ালি পায়ে আলমারি থেকে 1,000 টাকার একটা নোট ছেলেকে ধরিয়ে দেয়। আজান টাকাটা নেড়ে চেড়ে দেখে অনেকক্ষণ সাহস নিয়ে কিছুক্ষণ পর বলল, মাত্র 1,000 টাকা? ওই বাড়িতে তো প্রথমবার যাচ্ছি। এই বাজারে জিনিসপত্রের যে দাম, তাছাড়া আমার তো এক্সট্রা হাত খরচও রয়েছে। তেতে উঠলেন মা। ছেলের দিকে তাকিয়ে মুখ কিরমির করে বললেন, দুদিন বউ মগজ ধুয়ে ফেলেছে তো রাজান। আমার মুখে মুখে তর্ক করা শিখছিস? শ্বশুরবাড়ির জন্য দেখছি দরদ উতলে পড়ছে আজকাল। আজান মিনমিন করে বলল, কি যে বলছো মা? আসলে তাকে থামিয়ে দিয়ে মা বলল, হয়েছে, চুপ কর। 1,000 টাকায় খুব হয়ে যাবে তোর। যেই না তোর শ্বশুর বাড়ি, ভাঙা টিনের চাল 2 কেজি সস্তার মিষ্টি নিয়ে গেলে লেটা চুকে যাবে। খবরদার, এর চেয়ে বেশি কিছু নিস না। দরজায় দাঁড়িয়েছিল শিখা। মূলত আজানকে হাসি হাসি মুখে ডাকতে আসছিল সে। এসে শাশুড়ির এমন আচরণে তার উল্লাস বেশিক্ষণ স্থায়ী হলো না। অপমানে গা হিমশিমে উঠল মেয়েটার। অথচ স্বামী তার নির্বাক। লোকটা এমন কেন? ন্যায় অন্যায়
কি তার চোখে পড়ে না তার বাবা গরিব, তাই বলে কি কথায় কথায় এভাবে অপমান করবে? শিখা এগিয়ে গেল রুমে। তার মধ্যে আজান বিনা বাক্যে মাথা নত করে বেরিয়ে যেতে উদ্যত হলো। এমন সময় পিছন থেকে শিখা শাশুড়িকে উদ্দেশ্য করে মৃদুকণ্ঠে বললেন, আপনার ছেলে আমাদের বাড়ি খালি হাতে গেলেও তার কোনো অমর্যাদা হবে না মা। আমার বাবা হতে পারে রিক্সা চালক কিংবা গরিব, তবুও সে নতুন অতিথিদের কি করে খাতির যত্ন করবে সে বিষয়ে সচেতন। শিখার এহেন কথায় গা জ্বলে যাচ্ছে রেহেনা বেগম। মুখ ঝামটি মেরে বলল, নুন আনতে পান্তা ফুরায়, তার মেয়ের দেমাগ কত। আজান দেখছিস তোর বউ আমার মুখে মুখে তর্ক করে। মায়ের নেখা কথা শুনে আজান শিখার দিকে তাকিয়ে মৃদু চোখ রাঙিয়ে বলল, আমাদের মা ছেলের মাঝে তোমাকে কথা বলতে কে বললো শিখা? নেক্সট টাইম এমনটা না হয় মাথায় রেখো। শিখার স্বামীর আচরণে অবাক হয়ে যায়। আচ্ছা, এখানে তার দোষটা কোথায়? সে কি ভুল কিছু বলেছে? কই, লোকটা প্রতিবাদ করবে উল্টো তাকে ধমকাচ্ছে। পরক্ষণে কিছু বলতে গিয়েও থেমে গেল মেয়েটা। বাবা নিচে বসা। আবারও যদি বাবাকে অপমান করে তারা। তার মধ্যে নিচ থেকে বাবা হাঁক ছেড়ে বলল, শিখা আম্মা, হলো তোদের? তাড়াতাড়ি কর মা, আমার ওদিকে দেরি হয়ে যাচ্ছে। শিখা বিনা বাক্যে নিচে আসলো। তার পেছন পেছন আজান। রেহানা বেগম পিছন থেকে ছেলেকে উদ্দেশ্য করে বলল, আজকের দিনটা থেকেই আগামীকাল বৌমাকে নিয়ে চলে আসিস। তোর সংসারে এত কাজ কাম আমি করতে পারবো না বাপ, এমনিতে হাঁটুর ব্যথা বেড়েছে। আজান বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। কতদিন পর মেয়ে জামাইকে পেয়ে আনন্দের শেষ নেই শিখার মা বাবার। এই প্রথম জামাই এসেছে বাড়িতে, তার আদর যত্নের কোনো কমতি নেই। বাবা ধারের টাকায় ব্যাগ ভর্তি বাজার করছে। মা খোয়ারের সবচেয়ে বড় মুরগিটা নিয়ে এসেছে রান্নার জন্য। সখা হরেক রকমের নকশি পিঠা বানাচ্ছে, কিন্তু জামাইটা একদিনের বেশি থাকলোই না। আফসোসে মরে যাচ্ছে শিখার মা। মন মতন কিছু করতেই পারল না। যথারীতি মায়ের কথা মোতাবেক পরের দিন সকালে আজান শিখাকে নিয়ে বেরিয়ে পড়ল নিজের বাড়ির উদ্দেশ্যে। যদিও শিখা আর কয়টা দিন থাকার বাহানা ধরছিল, কিন্তু আড়ালে স্বামীর রক্তিম চোখে কাছে চুপছে গেল তার ইচ্ছে। শিখার মনটা আজ ভীষণ খারাপ। কতদিন পর বাবার বাড়ি এসেও কটা দিন থাকা হলো না তার। আপনজনকে ছেড়ে আসার কষ্টে দু চোখ অশ্রুকণা ভিড় করছে মেয়েটার। এদিকে কিচ্ছুটি আসে যায় না কারো। অতিরিক্ত মা ঘেঁষা পুরুষ বউ যে, স্ত্রীর প্রতি লোকটা সবসময় উদাস। আজান বাড়িতে পা রাখতে রেহেনা বেগম জিজ্ঞাসা করতে শুরু করলো, শ্বশুর বাড়িতে কোন বেলায় কি খাইছে তাকে, তার ছেলেকে কোথাও কোনো অসম্মান হলো কিনা, আরো কথা কথা। তার মধ্যে শিখা শাশুড়ির সামনে কয়েকটা বাক্স ভর্তি খাবার রেখে বলল, এগুলো আমার মা তোমার জন্য পাঠিয়েছে মা। কথা শেষ করে শিখা কাজে লেগে পড়ল। তার আর বিশ্রাম নেই। একটা দিন হলো রান্নাঘরে হাঁড়ি পাতিল জমা হয়েছে। রান্নাঘর অপরিষ্কার, দুপুরে হয়ে গিয়েছে এক্ষুনি। আবার রান্না করতে হবে। শিখা যেতেই রেহেনা বেগম দ্রুত বাক্সগুলো খুলে দেখতে পেল পোলাও, আস্ত মুরগির রোস্ট, গরুর মাংস সহ আরও অনেক রকম বড় বড় মাছ রয়েছে বাক্সে, যা দেখে জিভে জল চলে আসছে তার। তৎক্ষণাৎ পেট ভরে খেয়ে ঢেকুর তুলে ছেলেকে উদ্দেশ্য করে বলল, খাবারের কি বিশ্রী স্বাদ, এগুলো না নিয়ে আসলে কি হতো? শিখার কান এড়ালো না কথায়। শাশুড়ির কথা শুনে রান্নাঘরে বসে বিড়বিড় করে বললেন, তোমাকে কলিজা ভুনা করে খাওয়ালেও তুমি বলবে লবণ কম হয়েছে। কেউ শুনল না তার নীরব বাক্য। এরই মধ্যে আজানের মুখ ফসকে বোকার মতো বলে উঠল, তাহলে তুমি এতগুলো খেলে কেন মা? কম খেলেও তো পারতে, আবার না হয় জানি পেট সমস্যা হয় তোমার। খেপে গেলেন রেহেনা বেগম। ছেলের দিকে তাকিয়ে ন্যাকা কণ্ঠে বললেন, এখন আমি তো বেশি খাই যে তোর চোখে পড়ে গেছে। তোর শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে বলে তুই আমাকে খাবারের খোঁটা দিচ্ছিস? বউ নতুন শ্বশুর শাশুড়ি পেয়ে মাকে এখন পর করে দিলি তোর? আল্লাহ গো, এই দিন দেখার জন্যই কি বেঁচে আছি আমি? আজান এতক্ষণে ঠাহর করতে পারলেন। সরল মনে কি বলে ফেলছেন তিনি ভাবতেই জিভে কামড় দিলেন ছেলেটা। এখন মা কি তাকে আস্ত রাখবে? পেঁচাল করে তার মাথা খেয়ে দিবে আজ। তার থেকে এখান থেকে কেটে পড়াই শ্রেয়। তৎক্ষণাৎ আজান অফিসের নাম করে বাসা থেকে বেরিয়ে পড়ল। বিয়ের মাস পেরোতে না পেরোতে বাচ্চার জন্য রেহেনা বেগম পাগল করে দিচ্ছে শিখাকে। কথায় কথায় একটা বাচ্চার আবদার করতো রেহেনা বেগম। শিখা ভাবলো, বাচ্চা আসলে উনি বোধহয় পাল্টে যাবেন। নাতি নাতনি পেলে ভালোবাসবে শিখাকে, আর উনিও ভালোবাসবেন, স্বামীর ভালোবাসা পাবে মেয়েটা। বিয়ের 3 মাস পেরোতে যখন শুনলো শিখা প্রেগনেন্ট, মুহূর্তে সব চোখের রং বদলে গেল। শিখার বড় ননদ সন্ধিহান চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধল, বিয়ে হলো মাত্র কয়েকদিন হলো, এর মধ্যে প্রেগনেন্ট হলে কি করে ভাবি? এই বাচ্চা আমার ভাইয়ের তো, নাকি অন্যের পাপ আমার ভাইয়ের বলে চালিয়ে দিল? বড় মেয়ের যুক্তি শুনে মুখ শক্ত করে ফেলল রেহেনা বেগম। এরই মধ্যে উনি মেয়ের সাথে সায় দিয়ে শিখার দিকে আঙুল উঁচু করে বললেন, হ্যাঁ তাই তো,
সত্যি করে বলো বৌমা, এই বাচ্চা কোথায় পেলে তুমি? এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে অশান্ত হয়ে পড়ল মেয়েটার হৃদয়। অবাক হয়ে দেখছে সবাইকে। আচ্ছা, এরা কি মানুষ? শেষমেশ নিজের চরিত্রে দাগ লাগিয়ে দিল সবাই। শিখা মাথা চেপে বসে পড়ল, শাশুড়ির দিকে তাকিয়ে কান্না কণ্ঠে শুধল, মা আল্লাহর দোহাই লাগে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন কইরেন না। তুমি না খুব করে বলতে একটা বাচ্চা নাও বৌমা, আমার নাতি নাতনি প্রয়োজন, তাহলে আজ কেন এমন বিব্রতকর প্রশ্ন করছো? কেউ শুনছো না? অষ্টাদশী মেয়ের কাকুতি মিনতি করা আজাহারে। চার ননদ শাশুড়ি মিলে চিরুনি তল্লাশি করা শুরু করে দিল। এক একজনের এক এক রকম মন্তব্য করছে। মেয়েটা দিশেহারা হয়ে শেষ ভরসা নিয়ে স্বামীর কাছে ছুটল। ভাবলো বাবা হওয়ার আনন্দে শিখাকে সাপোর্ট করবে তার স্বামী। শিখা হয়ে হয়ে অন্যায়ের প্রতিবাদ করবে, কিন্তু আজান মেয়েটাকে আরও এক ধাপ ভেঙে ঘুরিয়ে দিয়ে বলল, এই বাচ্চা নষ্ট করে ফেলো, এত দ্রুত আমার বাচ্চা চাই না। শিখা অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? এটা আমাদের প্রথম সন্তান। না না, আমি এটা পারবো না, এটা অন্যায়, এটা পাপ। আমি ঠিকই বলছি শিখা, আজ আমার সাথে হসপিটালে যাবে তুমি। শিখা বয়স অল্প হলেও মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হতে চায় না সে। অদ্ভুত এক মায়ার কারণে নিজের সাথে বেড়ে ওঠা অস্তিত্বকে বিলীন করতে নারাজ মেয়েটা। মা হয়ে কি করে খুন করবে নিজের অনাগত সন্তানকে? বাচ্চাটাকে এভাবে খুন করে সারা জীবন অপরাধী হয়ে বাঁচতে চায় না সে। নিরুপায় হয়ে স্বামীর হাতে পায়ে ধরে কাঁদছে মেয়েটা। বুক ভরা আজাহারি নিয়ে বলল, আমার সাথে এমন অন্যায় কাজ করেন না আপনারা, প্লিজ। এই অসহায় মেয়েটার উপর একটু দয়া করুন। অসহায় এক মা অনাগত সন্তানের ভিক্ষা চাইছে, কিন্তু আজান নিজের কথা অটল। শিখা দিশেহারা হয়ে যায়। না, এই অসভ্য সমাজে থাকবে না সে। বাচ্চা সহ একসাথে মরে মুক্তি দিবে সবাইকে। সবার প্রতি অভিযোগ, একরাশ কষ্ট নিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগালো মেয়েটা, কিন্তু বেঁচে গেল সে। কিছু করার আগে দেখে ফেললো আজান। তাকে সেইবার বাঁচিয়ে নিল তার স্বামী, কিন্তু বাচ্চা রাখার অপরাধে স্বামী তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। অসুস্থ মেয়েটাকে কেউ একচুল শান্তি দিচ্ছে না। কেটে গিয়েছে আরো 2 মাস। শিখা এখন 3 মাস চলছে। শিখার শ্বশুর বাড়িতে বিশাল আয়োজন চলছে, আর শহর থেকে আজানের বাবা, ছোট বোন আশা আসছেন বাড়িতে। আজানই বোনের শ্বশুর বাড়ি যাবে আশাকে আনতে। তার ছোট বোনটা 8 মাসে প্রেগনেন্ট। এখন থেকে এখানেই সব। স্বামী ও ছোট মেয়েকে আসার খবর পেয়ে মা তাদের সকলের পছন্দের খাবার আয়োজন করছে, কিন্তু নিস্তার নেই এই অল্প বয়স অসুস্থ মেয়েটার। শিখা রান্না করছে, রেহেনা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছে। এর মধ্যে আজান রুম থেকে হুঙ্কার ছাড়লো, শিখা, আমার শার্ট প্যান্ট আয়রন করতে বলেছিলাম না তোমাকে? এখনো করনি কেন? কেন করনি? এখন পরবোটা কি আমি? আজানের কথায় কানে আসতে মাথায় হাত রেখে ফাঁকা ঢোক গিলে শিখা। রান্নাঘরে কাজের চাপে একদম ভুলে গিয়েছিল মেয়েটা। ছেলের কথা শুনতে পেয়ে পাশ থেকে রেহেনা বেগম দাঁত কটমট করে শিখাকে বলল, বৌমা, আমার সংসার কিন্তু এসব হেয়ালি চলে না। আমার ছেলেটা একদম খেয়াল রাখো না তুমি। পরবর্তীতে এগুলো কিন্তু সহ্য করব না আমি। যাও রুমে গিয়ে বাবুর কি প্রয়োজন। আমার একদম মনে ছিল না মা, আপনি একটু তরকারিটা দেখুন, আমি যাচ্ছি। মনে ছিল না সাইড, সব কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। শাশুড়ির কথা শুনে আর কথা বাড়ালো না শিখা। চঞ্চল পায়ে রুমে চলে গেল। ভেজা হাতটা শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে অপরাধীর নিয়ে শুধরলো, সরি, কাজের চাপে আপনার শার্টের কথা বেমালুমে ভুলে গেছিলাম আমি। আপনি একটু অপেক্ষা করেন, আমি এক্ষুনি দিচ্ছি। মেয়েটার এসব হেয়ালি দেখে মুহূর্তে মাথাটা গরম হয়ে গেল আজানের। বিছানায় রাখা শার্টটা শিখার গায়ে ছুঁড়ে মেরে দাঁতে দাঁত চেপে বলল, কি এমন কাজ করো তুমি সারাদিন? তোমার মন আজকাল থাকে কোথায়? সময় তো একটা কাজ ঠিক মতো করো না তুমি। এখন আর করার প্রয়োজন নেই এগুলো। এটা দিয়ে তুমি এখন পূজা করো। স্বামীর আচরণে ভারী দীর্ঘশ্বাস ছাড়ে শিখা। মাথার উপর থেকে শার্ট সরিয়ে হেয়ালি করে বলে, আসলেই আমি করিটা কি সারাদিন? আপনার সংসারে তো আমাকে আপনি রানীর মতো রেখেছেন। এই তো অন্তঃসত্ত্বা মেয়েটা ভোর থেকে রাত 10টা অবধি গরুর গোয়াল পরিষ্কার, গরু অবধি শুরু করে পানির গ্লাস এক একজনকে ঢেলে খাওয়াতে হয়। এটা কোনো কাজ হলো? মেয়ে মানুষ বাড়িতে তো শুয়ে বসেই কাজ খায়। কাজ তো করেন আপনি, আপনার মতো পুরুষ মানুষ। এখানে আর দাঁড়ানো না শিখা তড়িঘড়ি করে রুম ত্যাগ করলো। মেয়েটার কথা আজানের খুব গায়ে লেগেছে। মুহূর্তে মাথায় রক্ত চাপলো। রাগের চোটে নিজের হাত দিয়ে দেওয়ালে কয়েকবার ঘুষি মারলো। মুখে বার কয়েক উচ্চারণ করলো, বেয়াদব মেয়ে, বেয়াদব। শিখা কাছে থাকলে বোধহয় এই আঘাতগুলো আজ তার গায়ে পড়তো। ভাগ্যের ছিল না
শিখাকে দেখে রান্নাঘর থেকে বেরিয়ে ফ্যানের নিচে আরামে বসলো রেহেনা বেগম। যে গরম লাগছে না, বড্ড জল তৃষ্ণা পেয়েছে তার। সোফায় শরীর হালিয়ে হাঁক ছেড়ে বললেন, বৌমা আমার জন্য এক গ্লাস লেবুর শরবত নিয়ে আসো তো, গলাটা শুকিয়ে গেছে। এর পর মুহূর্তে ছেলেকে ডাকলেন, আজান এদিকে আয় তো বাবা। কখন বের হবে? আজান রুম থেকে বের হতো কোমল কণ্ঠে বলল, এক্ষুনি তো মা, এক্ষুনি যাচ্ছি। রেহানা বেগম রুম থেকে কয়েকটা চকচকে 1000 টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা রাখ। আমার মেয়ের শ্বশুর বাড়িতে ভালো দেখে 5 কেজি মিষ্টি, ব্যাগ ভর্তি ফল নিয়ে যাস। আরও কিছু প্রয়োজন হলে নিয়ে যাস। ও বাড়িতে আসার যেন কোনো অসম্মান না হয়। 5 কেজি মিষ্টি কি প্রয়োজন মা? সস্তা দেখে 2 কেজি মিষ্টি নিলেই তো যায়। শাশুড়ির মায়ের কথা শুনে পিছন থেকে তাচ্ছিল্য করে বলে উঠল। শিখার কথা শুনে রেহেনা বেগম একগাল হেসে বলল, কি যে বলেন বৌমা, আজান বড় ভাই যাচ্ছে বোনের শ্বশুর বাড়িতে, ওর একটা সম্মান আছে না? হ্যাঁ মা, তোমার মেয়ের শ্বশুর বাড়িতে 5 কেজি মিষ্টি, ব্যাগ ভর্তি ফল নিতে হয়, না নিলে তোমার সম্মান থাকে না। আর ছেলের শ্বশুর বাড়িতে সস্তা 2 কেজি মিষ্টি যথেষ্ট। আচ্ছা, তখন ছেলের সম্মান যায় না? অপমানে মুচ্ছা যাচ্ছেন রেহেনা খানম। মেয়েটার মুখে বুলি ফুটছে বেশ। আজান ক্রোধের চোখে একবার তাকালো শিখার পানে, শক্ত একটা চর বসিয়ে বলে উঠল, তোমাকে না বলছি মায়ের মুখে তর্ক করবি না, তবুও কেন কথা বলছিস? আমার বোনদের কি দিব না দিব তাও তোকে জিজ্ঞাসা করতে হবে? টাকা কি তুই কামাইস নাকি তোর বাপ দিয়ে যায়? 2 দিন হলো না হলো এ বাড়িতে আসছিস, তার মধ্যে সংসার নিয়ে মাতব্বরি করছিস তুই। এসব এখানে চলবে না। নেক্সট টাইম এমন করলে বাসা থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে রেহেনা বেগম। থামানোর কোনো নাম নেই, বরং খুশি হয়েছে সে। এটাই না হলো ছেলে তার, একেবারে কাজের মতো কাজ করেছে। শিখার গালে হাত দিয়ে অবাক চোখে দেখছে নিজের অপদার্থ স্বামীকে। শেষমেশ তার অসুস্থ অবস্থায় গায়ে হাত তুললো লোকটা। এত অধঃপতন হয়েছে আজকাল, সবসময় তার ভুলগুলোই চোখে পড়ে। মায়ের প্রতি এত সম্মান, তবে বউয়ের প্রতি কেন এত অবিচার? তার গায়ে হাত তুললো ক্ষান্ত নেই, তার বাবাকেও টানছে। আচ্ছা, তার বাবা গরিব, তাই বলে কি তার সম্মান নেই? ফুঁসে উঠল শিখা। আজানের হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিয়ে আঙ্গুল উঁচু করে শুধলো। মেরুদণ্ডহীন পুরুষ, আমার বাবাকে নিয়ে আর একটা কথা বললে আপনাকে আমি ছেড়ে কথা বলবো না। আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? আজান গা ঝাড়া দিয়ে মৃদু হেসে বলল, তোর গায়ে আবার হাত তুলবো? কি করবি তুই শুনি? অন্যায়কে অন্যায়, ভুলকে ভুল বলার সাহস কি আপনার আছে? আপনার মতো মেরুদণ্ডহীন পুরুষ দিয়ে কি বা আশা করব? নিজের স্ত্রীকে যারা সম্মান করতে জানে না তাদের বিয়ে করা উচিত নয়। আপনার উচিত ছিল মায়ের আঁচলের তলায় বসে থাকা। শাশুড়ির পাশে শরবতের গ্লাস রেখে হনন করে রুম থেকে বেরিয়ে গেল শিখা। তা দেখে রেহেনা বেগম মুখ বেঁকিয়ে বলল, 2 টাকা রিস্কাওয়ালার মেয়ে হয়ে দেমাগ কত! এই মেয়ের খুব বার বেড়েছে বাবু। রুমের দরজা লাগিয়ে পালিশ মুখে গুজে কাঁদছে শিখা। এ কোথায় বিয়ে দিল বাবা? এই বাড়িতে এসে বড্ড হাঁপিয়ে গেছে মেয়েটা, হাসতে ভুলে গেছে সেই কবে। আজ ভীষণ ক্লান্ত। এত বড় ঘর, টাকা পয়সার কি খুবই দরকার ছিল তার? বাবার আনা ডাল ভাতে তো দিব্যি দিন চলতো তার। পর মুহূর্তে দলা পাকিয়ে আসা কান্নাগুলো কিলে বিড়বিড় করে বলল মেয়েটা, বাবা কেন বুঝলে না তুমি? গরিব ঘরের মেয়েদের এত উঁচু ঘরে বিয়ে দিতে নেই। উঁচু ঘর টাকা পয়সাওয়ালার লোকগুলো গরিব ঘরের মেয়েকে সবসময় অবহেলা আর অসম্মান করবে। তুমি চাইলে নিচু ঘরে আমি আজ প্রাণ ভরে শ্বাস ছেড়ে বাঁচতে পারতাম। এখানে আমার দম বন্ধ হয়ে আসে বাবা, এখান থেকে আমাকে নিয়ে যাও। আবার বাবার কথা মনে পড়তে শিখে তড়িঘড়ি মুঠোফোনটা হাতে নিয়ে কল দিল বাবার নাম্বারে। রিং হতে কিন্তু কেউ ফোন তুলছে না। 1 বার 2 বার 3 বারের পর ফোনটা রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে আসলো মায়ের হাস্যোজ্জ্বল কণ্ঠ, কেমন আছিস আম্মা? মায়ের কোমল কণ্ঠ শুনে আহ্লাদে কান্নাগুলো আবারও দোলা পাকিয়ে আসছে তার। লম্বা শ্বাস টেনে টেনে ভাঙ্গা কণ্ঠে শুধরে, উনি আমার গায়ে আজ হাত তুলছেন মা? এ বাড়িতে সবাই কোথায় কোথায় আমাকে গালমন্দ করে। আমাকে তোমরা এখান থেকে নিয়ে যাও, নিয়েও আমাকে। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। মেয়ের ভাঙা কণ্ঠ শুনে কেঁপে উঠল মায়ের কোমল হৃদয়খানি। মুহূর্তে ওনার সমস্ত উচ্ছ্বাসের মুখ থেকে বিলীন হয়ে কালো মেঘ ঘিরে ধরছে। পর মুহূর্তে আঁচলে মুখ গেজে কেঁদে উঠলেন তিনি। উনি আগে টাহর করেছিলেন তার মেয়েটাও বাড়িতে ভালো নেই। এর আগেও মেয়েকে কখনো প্রকাশ করতেনি সে কথা। কখনো জিজ্ঞাসা করলে এক গাল হেসে বলতো, আমি ভালো আছি মা, চিন্তা করো না আমার জন্য। সেই মেয়ে আজ নিজ মুখে স্বামীর ঘর ছাড়তে চাইছে। কতটা বা কষ্ট সহ্য করছে তার বাচ্চা মেয়েটা। কি করবে মা? মেয়েকে নিয়ে আসবে নিজের কাছে,
সে কি সম্ভব? নিরুপায় তারা। ঘরে বিবাহিত আরও একটা মেয়ে আছে তার, তার মধ্যে নিজে অসুস্থ। এর মধ্যে তার বিবাহিত অন্তঃসত্ত্বা মেয়েটাকে এনে কি করে সব সামলাবে? তার স্বামী কি সামর্থ্য আছে? এই অভিশপ্ত গরিব জীবন সৃষ্টিকর্তা কেন যে এত অশান্তি দেন? মেয়েটার জন্য মনটা পুড়ে যাচ্ছে তার। মন চাইল বুকের মাঝে সে ইচ্ছে চেপে মুখে বলল, আমি তোরে আয়না কোথায় রাখুম মা? তোর বাপের আয় রোজগারের কথা তো তুই জানিস, নুন আনতে পন্তা ফুরায়। ঘরে তো ছোট্ট বইন্দা, তুই একটু মানিয়ে নে না মা। ওনারা যা বলে একটু সহ্য কর। আম্মা, তুই দেখিস একদিন তুই ঠিক সুখী হইবি। তোর মায়ের তোরে প্রাণ ভইরা দোয়া কইরা দিল। তুই একটু মানাই নে, পাগলামি করিস না। মায়ের কথা শুনে হঠাৎ করে হাসলো শিখা। সে কি হাসি! চোখের জল, মুখে খিলখিল করা হাসি। মনে মনে বার কয়েক আড়ালো। যে কোনো সমস্যায় একটাই কি সমাধান, মানিয়ে নে, নয়তো মেনে নে। মেয়েদের জীবন কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? উত্তর মেলাতে পারছে না শিখার ছোট্ট মস্তিষ্ক। পুনরায় মস্তিষ্কে জাগ্রত হলো সুখ নামের শব্দ। তবে সুখ কি হবে যে মা বলল? তা কি আদৌ সম্ভব? ব্যঙ্গ করে আবার হাসলো শিখা। নিজের হাসি থামিয়ে তাচ্ছিল্য করে বলল, সংসারের সুখ হওয়ার জন্য একজন আদর্শ জীবনসঙ্গী, সেই জীবনসঙ্গী আমাকে দিয়েছে তোমরা মা। মেয়ের প্রশ্নের জবাব নেই মায়ের। আঁচলে মুখ লুকানো নিঃশব্দে কেঁদে উঠল মা। শিখা মায়ের জবাবের অপেক্ষা না করে ফের বলল, আমি মানিয়ে নিব নিজেকে মা। আর কখনো তোমাদেরকে কিচ্ছু বলবো না, বাড়িতেও আসতে চাইবো না। এই তো মানিয়ে নিতে নিতে একদিন হঠাৎ দেখবে তোমাদের মেয়ের জীবন প্রদীপ ফুরিয়ে গেছে। এমন কথা বলিস না, আমি যে নিরুপায়। এর মধ্যে মনিরুল আসলো। স্ত্রীকে মুঠোফোন হাতে নিয়ে কান্না করতে দেখে হকচকিয়ে গেলেন তৎক্ষণাৎ। তড়িৎ কণ্ঠে শুধরলো, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? কোনো সমস্যা? কে কল করছে? বাবার কণ্ঠ শুনে চট করে লাইন কেটে দিল শিখা। মা নির্বাক হয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিয়ে নিজেকে দ্রুত সামলে নিলেন উনি। খুব সূক্ষ্মভাবে স্বামীর থেকে বিষয়টি এড়িয়ে গেলেন, কেননা বাবা মেয়ের এরূপ কথা শুনলে ভেঙে পড়বে, অনুশোচনায় ভুক্তভোগী হবে, গুমড়ে যাবে ভেতরে। বড় কন্যাকে যে খুব শখ করে বিয়ে দিছিল বড় বাড়িতে, এই মানুষটা কি কাঁদানো ঠিক হবে? একদম না। তপ্ত দীর্ঘশ্বাস ভারী হয়ে গেল মায়ের বুক। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, তবু না খেয়ে নিজের রুমে চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে। তারই এক পাশে শুয়ে আজান। মা এই পেট পুড়ে খেয়ে সুখের ঢিকুর তুলছে লোকটা। তার পাশে যে অসুস্থ বউটা না খেয়ে আছে, তাতে কোনো হেলদোল নেই। শিখা আজ কেন 5 দিন যদিও নিজ ইচ্ছায় না খেয়ে থাকে, এতে অবশ্য এবারের কারো কিছু যায় আসে না। চঞ্চল সেই মেয়েটা নিজেকে রোবটের মতো চালাচ্ছে আজকাল। মায়ের কথা মতো মনের অভিমানগুলোকে খুব গোপনে মণিকোঠায় ঠায় লুকিয়ে সব অন্যায় মেনে নিল মেয়েটা। এই তো কিছুক্ষণ আগে রান্না সহ যাবতীয় কাজ সেরে রুমে এসেছে শিখা। অসুস্থ শরীরে এত খাটনির ফলে শরীরটা ভীষণ দুর্বল লাগছে, পেটে ক্ষুধা লাগছে, তবুও এই খাবার খেতে ইচ্ছা করছে না। চারপাশে খাবারের গন্ধ মৌ মৌ করছে। বাড়িতে সবাই ঘটা করে খেয়েছে খানিকক্ষণ হলো, অথচ কেউ একবারও তার খোঁজ নেই। যেখানে স্বয়ং স্বামী দায়িত্বহীন, সেখানে অন্য সদস্যের থেকে আশা রাখাও বিলাসিতা বই কি। একবার খেতে গিয়ে ফিরে এসেছে সে। এই খাবারে আজ গলা দিয়ে নামবে না তার। আজ যদি তার বাবা 16 কলা পুণ্য থাকতো, হয়তো এই বাড়িতে চোখের মণি হয়ে থাকতো শিখা। চাপা কষ্টে চোখ কান্নিসে বেয়ে অজান্তে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। হুঁশ ফিরল মেয়েটার। তড়িঘড়ি করে হাতের উল্টো পিঠ মুছে নিল সেই জন। এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে চাইল পাশে শুয়ে থাকা স্বামীর মুখ পানে। লোকটা যেন আরামে ঘুমাচ্ছে। ভাগ্য করে একটা পুরুষ জুটছে তার কপালে। হ্যারি করে হাসলো শিখা। ছলছল চোখে স্বামীর দিকে তাকিয়ে আক্ষেপ নিয়ে বলল, সন্তান হিসেবে তুমি জাতির আদর্শ। এমন সন্তান প্রতিটি মায়ের হোক। স্বামী হিসেবে তুমি রিক্ত শূন্য এমন এক স্বামী কোনো মেয়ের না হোক। আজান কি শুনল সে কথা বুঝাও গেল না। এরই মধ্যে শ্বশুরমশাই আশাপ ডাকলো শিখাকে। বৌমা, এদিকে একবার আসো তো মা। বাড়িতে আসলে একমাত্র এই ব্যক্তিটি তার একটু একটু খোঁজ নেয়। শিখা এক মুহূর্ত দেরি না করে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে পড়লো। গর্ভকালীন সময়টা খুব ভালোভাবে কেটেছে আশার। তাকে দিনরাত সেবা দিয়ে গেছে শিখা। ননদের জামা কাপড় ধুয়ে দেওয়া সহ বাচ্চার জন্য কাঁথা সেলাই অবধি করতে হয়েছে তার। আজ নর্মাল ছেলেবাবুর মা হয়েছে আশা। বাড়িতে নতুন মেহমানের আগমনে আনন্দের শেষ নেই কারো। ননদরা সবাই এসেছে। বাড়িতে ঘর মধ্যে মেহমান। রেহেনা বেগম আনন্দে আত্মহারা। পুরো পাড়ায় মিষ্টি বিলিয়ে দিচ্ছে সে। অসুস্থ মেয়েকে ভালো মন্দ খাওয়াতে ব্যস্ত।
কিন্তু অভাগা শিখা মেয়েটার 1 মিনিটের জন্য নিস্তার নেই। বাড়িতে অন্তঃসত্ত্বা ননদ আসার ফলে সেই কবে থেকে শুরু হয়েছে দিনরাত বাড়তি শরীর খাটনি। তার মধ্যে মেয়েটা নিজেও অসুস্থ, তবুও কেউ তার প্রতি একটু বিনয়ী হয়নি। তাকে সাহায্য করতে কখনো এগিয়ে আসে না রেহেনা বেগম। উল্টো কোথাও কাজের ভুল করলে কথা শুনিয়েছেন। মা, এই ননদের গর্ভকালীন সময়ে রক্তমাখা কাপড়গুলো ধুয়ে পুকুর পাড়ে ধাপ করে বসে পড়ল মেয়েটা। মাথা ঘুরছে, আরশিটে গন্ধে গা গুলিয়ে আসছে। মুহূর্তে হরহর করে বমি করে দিল শিখা। শরীরে এতটুকু শক্তি নেই যে কোমরটা তীব্র যন্ত্রণা করছে। তাকে সাহায্য করার কেউ নেই। কোনো মতে দুর্বল দেহটা সচল করতে চলতে চলতে রুমে গেল শিখা। এবার একবার ডক্টরের কাছে যাওয়া উচিত। এর আগে একবারও কেউ সে কথা মনে করায়নি। আজান অফিসে এখন কি করবে শিখা? নিজের শরীরের সাথে না পেরে কল দিল স্বামীর কাছে। ভয়ে ভয়ে বলল, শুনুন, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, মাথাটা বড্ড ঘোরাচ্ছে, বলছিলাম একটু ডক্টরের কাছে নিয়ে চলুন, এত যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আজান বিরক্ত কণ্ঠে বলে উঠল, এই অসময়ে এই জন্য ফোন দিয়েছো তুমি? আমি অফিস যে কাজ করি, ঘুরতে আসি না। আমি কখন বললাম আপনি ঘুরতে যান? আসলে আজকে একটু বেশি কষ্ট হচ্ছে, আপনি একবার ছুটি নিয়ে আসুন না প্লিজ। আমার গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে এখন, একদম সময় নেই হাতে। তোমার সমস্যা তুমি বুঝে নাও শিখা। আমি তো আর তোমাকে এত দ্রুত বাচ্চা নিতে বলিনি। আমাকে জ্বালাবে না, একদম কাজ করতে দাও। আচ্ছা, বাচ্চাটা কি আমার একার? আপনার কোনো দায়িত্ব নেই? আপনি এত পাষাণ কেন আজান? আমাকে একটু ভালোবাসলে আপনার কি খুব ক্ষতি হয়? কেন আমার প্রতি আপনার এত অনাচার? কয়েক সেকেন্ড পেরোলে ওপাশে নিশ্চুপ নিঃশব্দ। শিখা অধৈর্য হয়ে বলে উঠল, কি হলো, কথা বলছে না যে? হ্যালো। তবুও সাড়া নেই। শিখা ফোন হাতে নিয়ে দেখলো লাইন কেটে দিয়েছে ইতিমধ্যে। আবারও কল করলো মেয়েটা, কিন্তু ফোনটা এবার বন্ধ বলছে। এই সময়টাতে লোকটা ফোন বন্ধ রাখলো। হায় রে পুরুষ! স্বামীর এমন আচরণে বিস্মিয়ে উঠল কিশোরী মেয়েটার মন। মনে মনে প্রতিজ্ঞা করলো, দায়িত্বহীন পুরুষটাকে আর কখনো কিছু বলবে না। জেদ চাপলো তার অষ্টাদশী মনে, একাই ডক্টরের কাছে যে। কিন্তু টাকা? পরমুহূর্তে শ্বশুরের রুমে গেল শিখা। বৌমাকে দেখে সৌজন্যমূলক কিঞ্চিত হাসলো আশাপ। পরক্ষণে মেয়েটার মলিন মুখ পর্যবেক্ষণ করে কোমল কণ্ঠ বলল, কিছু বলবে বৌমা? তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে তোমার? লজ্জায় জড়সড় হয়ে দাঁড়ালো শিখা। এসব সিক্রেট কথা কি শ্বশুরকে বলা যায়? বিব্রতিকর পরিস্থিতি পড়ে আর শ্বশুরের কাছে টাকার জন্য হাত পাততেও কেমন জানি লাগছে তার। তবুও নিজেকে ধাতস্থ করে মিহি কণ্ঠে শুধরল, বাবা, আমাকে কিছু টাকা দিবেন? আমি আজকে একটু ডক্টরের কাছে যাব, শরীরটা ভালো যাচ্ছে না। সে না হয় দিলাম, কিন্তু তুমি একা যেতে পারবে না। এক কাজ করো, আজানকে ফোন করে আসতে বলো। শ্বশুরের কথা শুনে তার তো শ্বাস ছাড়ল শিখা। খানিকটা তাচ্ছিল্যে হাসি এসে বলল, আপনার ছেলের কি আর আমার জন্য সময় আছে বাবা? ব্যস্ত মানুষ কি না? আপনি যদি টাকাটা দিতেন তাহলে আমি একাই খুব করে যেতে পারতাম। কথা বাড়ালো না আশা। তার ছেলে যে একটা মেরুদণ্ডহীন সে ভালো করেই জানে বাবা। ভাবছে হয়তো বউ পেলে বদলে যাবে ছেলেটা, কিন্তু আজান আর বদলাইলো না। মাকে আশকারা দিয়ে মাথায় তুলছে। এখন তাকে পরোয়া না করে রেহেনা বেগম। তাই পারিবারিক নিত্য অশান্তির জন্য নিজের বাড়িতে ছেড়ে শহরে থাকছে সে। সেখানে শহরের দোকানগুলো দেখাশোনা করে, মাঝে মাঝে বাড়িতে আসলে 2-4 দিন থেকে চলে যায়। সংসারে অশান্তি পোহাতে চরম বিরক্ত মানুষটা। তাই তো এই সংসার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আজকাল। পারিবারিক কোলাহল থেকে নিজেকে আড়াল করেছে দিন দিন। দূর থেকে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে, এই তো শান্তি। পরমুহূর্তে আশেপাশে তাকিয়ে মানিব্যাগ থেকে 1000-10 টাকা শিখার হাতে গুঁজে দিল। শিখা এতগুলো টাকা দেখে অবাক হয়ে বলল, এত টাকা? এতটা লাগবে না বাবা, আপনি বরং আমাকে 2000-এর মতো দিন, তাতে দিব্যি হয়ে যাবে। সবটা নিজের কাছে রাখো দা বৌমা, যতটুকু লাগে প্রয়োজনে খরচ করো, বাকি কিছু থাকলে ভালো মন্দ যা খেতে ইচ্ছে হয় নিজে কিনে খেও। আমি তো আর সবসময় বাড়িতে থাকছি না। তবুও নিতে চায়নি শিখা। এক প্রকার জোর করে গুজে দিল আশা। শিখা কাউকে কিছু না জানিয়ে একাই বেরিয়ে পড়লো বাসা থেকে। ডক্টরের চেম্বারে সে পড়ে গেল বিপাকে। ডাক্তার যখন জানলো শিখা প্রেগনেন্ট, উনি অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি তো নিজেই বাচ্চা, বয়স কত তোমার? তোমার সাথে কেউ আসেনি, একা আসছো তুমি? 17 বছরের কিশোরী মেয়েটা নিজ মুখ থেকে নিজের গর্ভধারণের কথা বলতে লজ্জায় মরে যাচ্ছে। এমন লজ্জা ইহ জন্মে পায়নি শিখা। তবু ভেঙে পড়া যাবে না, বয়স যাই হোক, সে একজন হবু মা। মায়েদের এতটুকু ভেঙে পড়তে নেই। মা হওয়া কি আর এতটা সহজ? নড়ে চড়ে বসলো শিখা। গুটি কয়েক লম্বা শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে ডক্টরকে বলল, নাম শিখা, বয়স 17, ব্যক্তিগত সমস্যার জন্য হাজব্যান্ড আর অন্যরা সাথে আসতে পারেনি, বাধ্য হয়ে একাই এসেছি। আপনার যা জানা প্রয়োজন আমাকেই জিজ্ঞাসা করুন। ভালো লাগলে অবশ্যই নেক্সট পার্ট দেখবো, বন্দিনী পর্ব 1।